প্রিয় লিসেনার্স, শুরু করছি আমাদের এবারে থার্সডে নাইটে 187তম আয়োজনের প্রথম ঘটনা। ঘটনাটি শুরু করবার আগে কয়েকটি কথা না বললেই নয়, কেননা এই ঘটনাটি যার সাথে ঘটেছে উনি একজন আপু, আর উনি অত্যন্ত রক্ষণশীল এক মুসলিম পরিবারের সদস্য। ওনারা যারা নারী সদস্য আছেন ওই পরিবার, তারা সবাই খাস পর্দা করেন। ওনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আসলে ওনারা বাইরে প্রকাশিত হোক এটা চান না, তবুও ওনারা চিন্তা করেছেন যে ঘটনাটি প্রকাশিত হলে অনেক মানুষ সতর্ক হতে পারবে, অনেক মানুষ বুঝতে পারবে কিভাবে তাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য পারিবারিকভাবে আলোচনা করেই ওনারা ঘটনাটি প্রকাশের অনুমতি দিয়েছেন। আর এই ঘটনাটি সংগ্রহ করেছেন যিনি, তার নাম মোজাহিদ নাবিল। ওনার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে। উনি বর্তমানে দিকপাইত উপশহরের সানশাইন ল্যাবরেটরি স্কুলে 9ম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন। ওনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মূলত এই ঘটনাটি সংগ্রহ করেছেন। ইমাম সাহেবের নাম জনাব নুরুল ইসলাম জুয়েল। একদিন এশার নামাজের পর কথা প্রসঙ্গে একটি ঘটনার আলোচনা যখন চলে আসে, তখন এই নাবিল ভাই হুজুরের কাছে এই ঘটনাটির বিস্তারিত জানতে চান। এরপর উনি জানান যে এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার শিক্ষক মাওলানা খায়রুল ইসলামের আপন ছোট বোনের সাথে। আর এই মাওলানা খায়রুল ইসলাম উনি মূলত এই হুজুরকে, অর্থাৎ এই যে নুরুল ইসলাম হুজুরকে ঘটনাটি বলেছিলেন যে তার ছোট বোনের সাথে এরকম ঘটনা ঘটেছিল। ঘটনাটির সময়কাল 1995 থেকে 97 সালের ভেতরে হবে। এই খায়রুল হুজুরদের বাড়ি ছিল সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজার এলাকায়। হুজুরের বাবারা ছিলেন 7 ভাই, তাদের কোনো বোন ছিল না। হুজুরের দাদা তার বাবাকে বাড়ি করার জন্য রাস্তার পাশে একটি জমি দেন, কিন্তু দাদার অন্য ছেলেরা হুজুরের বাবাকে এই জমি দেওয়ার পর থেকে তার সাথে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে, মাঝে মাঝে তাকে মারধরও করে। হুজুরের বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে ওনাদের শিমলা বাজারে কিছু চাষের জমি ছিল সেখানে এসে বাড়ি করেন। আর কত অত্যাচার সহ্য করা যায়। উনি একদিকে, 6 ভাই আর একদিকে। তারা তো অনেক বড় হয়ে গেছে, বাবার কথা তো শোনে না, ভাইকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করছে। এই জন্যই মূলত উনি চিন্তা করেন যে এখানে থেকে এভাবে আর জুলুম সহ্য করার মানে হয় না, একটু দূরে চলে যাই, নিরিবিলি থাকি। তো উনি যেখানে গিয়ে বাড়িটা করেন বিস্তীর্ণ জমির মাঝামাঝি একটা জায়গায়। নতুন বাড়ি করার মাস 2-3 পরে এই খায়রুল হুজুরের বাবা বিয়ে শাদী করেন। আল্লাহর রহমতে খায়রুল হুজুরের বাবার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হয়। প্রথমে পুত্র সন্তান যার নাম এই খায়রুল, আর পরবর্তী যে কন্যা সন্তান অর্থাৎ তার ছোট সন্তান তার নাম রাখেন ইয়াসমিন। মূলত ঘটনাটি এই ইয়াসমিন আপুর সাথে ঘটেছে। তো যেহেতু ওনারা একদম রক্ষণশীল মুসলিম পরিবার, এই খায়রুল হুজুরকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন যেরকম, ঠিক তেমনি ইয়াসমিন আপু যখন একটু বড় হয়েছেন তখন তাকেও মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, একটা হেফজখানায় ভর্তি করে দেওয়া হয়, অর্থাৎ হাফিজি মাদ্রাসায়। উনি আস্তে আস্তে লেখাপড়া করতে করতে হেফজ শুরু করেছেন। ওই মাদ্রাসায় বাৎসরিক একটা শিক্ষা সফরের আয়োজন করা হয় বাচ্চাদেরকে নিয়ে। উনি যখন হেফজ বিভাগে উঠেছেন তখন তার বয়স 13-14 বছর হয়ে গেছে, বা এরকম 15 বছরের কাছাকাছি এরকম একটা সময় হবে আর কি। শিক্ষা সফরে তো যাবেন। এই ইয়াসমিন আপু পড়তেন একটা মহিলা মাদ্রাসায়। সেখানে মহিলা যারা টিচার ছিলেন তাদের তত্ত্বাবধানে থেকেই হেফজ ওনাদের পড়তে হতো। শিক্ষা সফরে যখন ওরা যাবেন তখন কিন্তু এই পুরো সফরটাতে ওই মাদ্রাসার যিনি একদম প্রধান শিক্ষক, উনি আবার পুরুষ ছিলেন, উনি এই আয়োজনটা সম্পন্ন করতেন। যেহেতু এই মেয়ে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন, তাদের পর্দার বিষয়টাও মেইনটেইন করতে হবে, তাদের নিরাপত্তার বিষয়টাও মেইনটেইন করতে হবে। তো সেভাবেই ওনারা প্রতি বছরই পরিকল্পনা করেন, সেটা বাস্তবায়নও করেন। তো এবছরও ওনারা সেই পরিকল্পনা করেছেন। ওনারা যেই জায়গাতে গিয়েছিলেন এই জায়গাটা নাটোরের কোনো একটা জায়গায় হবে। এক্সাক্ট লোকেশনটা আসলে জানা যায়নি, ওইভাবে বলতে পারেন নাই ওনারা যে এক্সাক্ট কোথায় এটা করা হয়েছিল। ওখানে গিয়ে বেশ কিছু জায়গায় ওনারা ঘোরাঘুরি করেছেন। তো কথা ছিল যে এই মাদ্রাসার স্টুডেন্ট যারা মেয়ে বাচ্চা যারা আছেন তাদের সাথে তো শিক্ষকরা তো থাকবেন, অর্থাৎ যারা নারী শিক্ষক আছেন তারা তো থাকবেন তাদের তত্ত্বাবধানের জন্য।
তো একটা জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তখন ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ছিল, বেশ শীত ছিল, আর উত্তরবঙ্গের এই সাইডটাতে তো বেশ শীত পড়ে। রাতের বেলা দেখা গেল লেপ স্বল্পতা। এখন কি করা যায়, এদিকে এক্সট্রা লেপও নাই। এই লেপ স্বল্পতা দেখে এই ইয়াসমিনাপুর একজন মহিলা শিক্ষক, উনি মুহতামিম সাহেবকে বললেন যে এখান থেকে কাছাকাছি একটা জায়গায় ওনার এক আত্মীয় বাড়ি আছে, ওখানে গিয়ে রাত কাটানো যাবে, কোনো সমস্যা নাই। যেহেতু অল্প লেপ সংকট, অর্থাৎ দুটো লেপ সংকট, তাই দুজন লোক, অর্থাৎ এই শিক্ষক আর ইয়াসমিন আপু, উনি ইয়াসমিন আপুকে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন। এই টিচার আবার ইয়াসমিন আপুকে খুব স্নেহ করতেন, চিন্তা করেন ইয়াসমিনকে নিয়ে যাই সাথে করে। এরপর ওই শিক্ষক অনুমতি দিলেন, ঠিক আছে আপনারা যান। তারাও এগিয়ে দিয়ে আসেন ওই আত্মীয় বাড়ি পর্যন্ত। তো সেখানে যাবার পর সবকিছু ঠিকঠাক তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ওনারা যেখানে উঠেছিলেন প্রথমে, সেখান থেকে হয়তো বা ম্যাক্সিমাম 30 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে পায়ে হাঁটা রাস্তা ছিল, এই জন্য খুব কাছাকাছি জায়গায় থাকার কারণে ওনারা সেখানে গিয়েছিলেন। তো ওই রাত্রে ওনারা সেখানে থাকেন। পরদিন আবার একটু ঘোরাফেরার বন্দোবস্ত করা ছিল, তো ওনারা ঘুরেছেন, ঘোরাঘুরি করে আবার ওই বাড়িতে চলে আসেন। তারপরের দিন আবার চলে যাওয়ার কথা, অর্থাৎ ওই রাত পার করার পরে ওনারা আবার ওনাদের মাদ্রাসায় ফেরত আসবেন। যেই বাড়িতে ওই মহিলা শিক্ষক ইয়াসমিন আপুকে নিয়ে গিয়েছিলেন, ওই বাড়ির যিনি মহিলা, তিনি আবার সম্পর্কে ওই মহিলা শিক্ষকের খালা হতেন, যার কারণে আত্মীয়তার সম্পর্ক। উনি তো এইটা নিয়ে তো কোনো অন্যরকম চিন্তা ভাবনা করেন নাই। তো ওই খালার আবার একটা ছেলে ছিল, যার নাম হচ্ছে সিফাত। এই সিফাত ছেলেটা তখন এইচএসসি পরীক্ষা দেবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। এই ছেলেটা আবার বেশ একটু দুষ্টু কিসিমের ছিল। দুষ্টু বলতে খুব এক্সট্রিম লেভেলের দুষ্টু না, তবে বেশ চঞ্চল, কিছুটা দুষ্টু আর কি। এদিকে বাড়িতে একজন খাস পর্দাকারী মহিলা আসছেন, একজন তো না, দুইজন, এর মধ্যে একটা মেয়ে আসছে। এই সিফাতের আবার একটা দুষ্টু বুদ্ধি মাথায় জাগে, এই মেয়েটার চেহারা দেখবে। তার মাকে বলে যে মা, আমি এই মেয়েটার চেহারা দেখব। মা বলে না, এটা তো উচিত না, যিনি খাস পর্দা করেন তার অনুমতি ছাড়া তো এভাবে চেহারা দেখা যাবে না। তখন ওই ছেলে বলছে যে মা, আমি দেখতেই চাই, কারণ আমার বিয়ে শাদী পরে করতে হবে। যদি এই মেয়েটাকে দেখে আমার ভালো লাগে, আমি পরবর্তীতে এই মেয়েটাকে বিয়ে করার কথা চিন্তা করতে পারি, যদি তোমারও ভালো লাগে। এদিকে এই খালা তো আগে থেকেই মেয়েটাকে দেখেছিল, অর্থাৎ মেয়েটা যখন গিয়েছে তখন সে তো তার আরেকজন নারীর সামনে তো মুখ খুলবেনি, তো মেয়েটার চেহারা ভালো ছিল। তখন ওই খালা চিন্তা করছেন, ঠিক আছে ছেলেটা দেখুক, কিন্তু এভাবে তো হুট করে এই মেয়েটাকে বলা যায় না যে আমার ছেলে বিয়ে শাদী চিন্তা ভাবনা পরে করবে, তুমি একটু মুখটা খোলো, ছেলেটা দেখুক, এটা তো আসলে শোভনীয় হয় না। এই জন্য ওই খালা একটা কৌশল অবলম্বন করেন। সেটা হচ্ছে যে ওই খালা বলেন যে এই মহিলা শিক্ষক আর ইয়াসমিন যখন একটা রুমে খাওয়া দাওয়া করবে, তখন তো মুখ খুলেই খেতে হবে, তখন তুমি দূর থেকে একটু দেখে নিও। এখন সেই অনুযায়ী সেই কাজটা হয়ে গেছে। এই সিফাত তখন বলে যে মা, আমি এখনই বিয়ে করব, এই মেয়েটাকে আমি এখনই বিয়ে করব, তুমি মেয়েটাকে বিয়ের প্রস্তাব দাও। তার মা বলেন যে এখন তো আসলে এটা সম্ভব না, তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, আর মেয়েটাও তো ছোট বয়স, হয়তো 14-15 বছর বয়স, এখন তো এটা সম্ভব না। এই সিফাতের বাবা ছিলেন মালয়েশিয়া প্রবাসী এক ছেলে। এদিকে ছেলে এমন বায়না ধরছে, তখন কি আর করা। পরদিন এই খালা গিয়ে ইয়াসমিন আপুর শিক্ষক এবং ইয়াসমিন আপুকে সামনে রেখেই তার ছেলের এই ইচ্ছার কথা যখন বলেছেন, তখন এই ইয়াসমিন আপু কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছেন। ওই মহিলা শিক্ষক বলছেন যে খালা, আপনার বাসায় আসলাম, তো এইভাবে হুট করে এরকম একটা প্রস্তাব আপনি দিলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? এই মেয়েটার মা বাবা শুনলে আমাকে কি মনে করবে? বিষয়টা তো আসলে কেমন হয়ে গেল। এটা পরবর্তীতে দেখা যাবে, এটা নিয়ে আপনারা আগায়েন না, আপাতত এ পর্যন্তই থাক। এদিকের ভেতরে যে এত কিছু হয়ে গেছে, ওই মহিলা শিক্ষক তো আর জানেন না যে এই ছেলে গোপনে দেখে নিয়েছে। এদিকে
ওনারাও ওখান থেকে চলে আসছেন মাদ্রাসায়, সবকিছু ঠিকঠাক মতো চলছে, ইয়াসমিন আপু লেখাপড়া শুরু করেছেন। এর কিছুদিন পর থেকে, অর্থাৎ সপ্তাহখানেক স্বাভাবিক থাকার পর থেকে ইয়াসমিন আপু খুবই অসুস্থ হয়ে পড়েন। বমি, মাথা ব্যথা, সারা শরীরে ব্যথা, জ্বালাপোড়া করে, গলা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা। তো পরিবারের সদস্যরা মনে করেছেন যে ও তো আসলে সচরাচর বাইরে কোথাও যায় নাই, এভাবে হয়তোবা বেশ কয়েকদিন বাড়ির বাইরে ছিল, তা আসার পর থেকে অসুস্থতা দেখা দিয়েছে, এটা স্বাভাবিক। তো ওনারা তো ওষুধ খাইয়ে দিয়েছেন, মাদ্রাসা থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে। ইয়াসমিন আপু বাড়িতে এসে ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু না, কোনো সমস্যার সমাধান হয় না। দিন দিন আরো অবনতি হচ্ছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, কোনো কিছুই হয় না। একদিন রাতে ইয়াসমিন আপু তার মাকে বলেন, মা, ওই 4 হাতের ওই প্রাণীটা আমাকে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, এই বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এই কথা যখন তার মা শুনেছেন, তখন তার মা, উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, ও এই কথা বললো কেন। যেহেতু ওনারা খুবই রক্ষণশীল মুসলিম পরিবারের সদস্য ছিলেন, ওনারা প্যারানরমাল বিষয়গুলোকে একদম স্বাভাবিকভাবে নিতেন না, বিষয়গুলোকে ওনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করতেন। ওনার মা তখন, অর্থাৎ ইয়াসমিন আপুর মা তখন তার ছেলে, এই যে খাইরুল, তার ছেলেকে খবর পাঠান যে একটু তাড়াতাড়ি বাড়িতে আইতো। উনি তো বাড়িতে আসছেন, তখন তো মোবাইল ফোন এরকম হাতে হাতে এরকম আসেনি। উনি বাড়িতে আসার পর উনি সবকিছু শুনলেন। আসার পর তার মাকে তো উনি রাগারাগি করতেছেন যে ওর যে এই সমস্যা, আমাকে আগে থেকে জানাও নাই কেন, টানা বেশ কয়েকদিন সমস্যা, ডাক্তার দেখাই, চলছে, আমাকে জানানোর প্রয়োজন মনে করল না। তখন ওনার মা বলছেন যে আসলে আমরা তো মনে করছি যে এমনি পেট ব্যথা, তারপরে মাথা ব্যথা, গলা ব্যথা, এগুলো ডাক্তারি সমস্যা, একটা জায়গায় ঘুরতে গেছিল, আসছে, তারপর থেকে সমস্যা শুরু হয়েছে, এজন্য তো আমি এরকম গুরুত্ব নিয়ে তোকে খবর পাঠাতে বলি নাই, তুই লেখাপড়া করতেছিস কর, এটা নিয়ে দুশ্চিন্তার দরকার নেই। কিন্তু এখন যেটা ঘটলো তাতে তো আমাদের অন্যরকম চিন্তা হচ্ছে। এরপর ইয়াসমিন আপু ওই যে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, একটা কথা বলেছেন 4 হাতের একটা প্রাণীর কথা। উনি তখন বুঝতে পারলেন বিষয়টা স্বাভাবিক না। তখন ইয়াসমিন আপুর যে ভাই, এই খাইরুল হুজুর, উনি মাদ্রাসায় ফিরে এসে তার একজন ওস্তাদ, যার নাম হচ্ছে অলিউল্লাহ, তাকে ডেকে ওনাদের বাসায় নিয়ে যান। ওই হুজুর এসে কিছুই ধরতে পারেন না, বলে যে না তো, আমার তো মনে হয় না তাকে কোনো জিন আসর করছে, জিন ঘটিত কোনো সমস্যা আছে, ভালো করে ডাক্তার দেখান। ওই সময় জামালপুর জেলায় এমন কোনো ভালো ডাক্তার ছিল না যাকে এই ইয়াসমিন আপুকে দেখানো হয়নি। একদিন রাতের বেলা, তখন খাইরুল হুজুর বাড়িতেই ছিলেন, ফজরের নামাজ পড়ার জন্য খাইরুল হুজুর উঠেছেন ওযু করার জন্য। তো প্রথমে ওয়াশরুমে গিয়েছেন, তো ওয়াশরুম থেকে বের হয়ে ওই কলপারের দিকে যাবেন, এমন সময় উনি ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। এটা দেখে উনি বাকরুদ্ধ হয়ে যান। উনি দেখতে পান যেই রুমে ইয়াসমিন আপু ঘুমান, ইয়াসমিন আপু তো অসুস্থ ছিলেন, মাদ্রাসায় তো তখন যেতে পারছিলেন না, তো যেই রুমে ইয়াসমিন আপু ঘুমান, ঠিক ওই রুমের দরজার বাইরে প্রায় 10-12 ফুট উচ্চতার 4 হাত বিশিষ্ট একটা প্রাণী দাঁড়িয়ে আছে। আর এই প্রাণীটা এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছে। খাইরুল হুজুর এটাও দেখতে পান এই প্রাণীটার শুধু কপালের উপরে একটা চোখ রয়েছে, এমনিতে ওর কোনো চোখ নাই। চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে, আর বাড়ির বারান্দায় যতটুকু আলো ছিল, লাইট জ্বলছিল, যতটুকু বোঝা যাচ্ছে এই অবয়বটা নীল রঙের। যখনই এটা উনি দেখেছেন, উনি তখন চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে, তখন উনি দেখতে পান উনি ওনার বিছানায় শুয়ে আছেন। এরপর রাতে যা যা দেখেছেন বাড়ির সবাইকে খুলে বলেন। এদিকে ওই রাতের পর থেকে নাকি ইয়াসমিন আপু আর কথাই বলতে পারছিলেন না ভালো করে। ওই দিন রাতের বেলা ইয়াসমিন আপুর মা রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। তখন তিনি দেখতে পান এই খাইরুল হুজুর, অর্থাৎ তার ছেলে, যেই অবয়বটার কথা বলেছিল, সেই অবয়বটা তাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখেই উনি এক সাইড দিয়ে দৌড় দিয়ে ঘরে চলে আসেন। উনি আর চিৎকার দেন নাই, অজ্ঞান হন নাই, উনি ওইটাকে পাশ কাটিয়েই চলে আসেন। উনি ভয় পাচ্ছিলেন যে পাশ কাটিয়ে আসার সময় হয়তো এখন তাকে খপ করে ধরে কিনা, কিন্তু না, সেটা হয়নি। উনি বাড়িতে যখন ঢুকে পড়েছেন, উনি আর এই বিষয়টা কাউকে বলেন নাই। উনি শুয়ে পড়েছেন, দোয়া দরুদ পড়তে পড়তে শুয়ে পড়েছেন। উনি ঘুমের ঘোরে দেখেন, অর্থাৎ স্বপ্নের মধ্যে উনি দেখেন
যে ওই অভাবটা বলছে, আমাকে তো তোরা দেখে ফেলেছিস, তাহলে আমি কি চাই সেটাও জেনে রাখ। যদি তোর মেয়েকে বাঁচাতে চাস তাহলে আমি যার কথা বলবো তার সাথে তোর মেয়েকে কয়েকদিনের মধ্যে বিয়ে দিবি, তা না হইলে তোর মেয়েকে বাঁচাতে পারবি না। এটা দেখে তো উনি ধর্মর করে উঠে বসেন, হ্যাঁ এটা কি দেখলাম, ওই অভাবটাকে তো আমি স্বপ্নে দেখলাম। যেহেতু উনি ওইটাকে রাতের বেলায় দেখেছিলেন, হয়তো বা অবচেতন মনেই স্বপ্নটা দেখেছেন, এমনটাই আসলে উনি মনে করেছেন। উনি যখন এই খায়রুল হুজুরের বাবার সাথে বিষয়টা শেয়ার করেন, ওনার বাবাও জানেন যে ওই রাত্রে একই স্বপ্ন উনি দেখেছেন। তখন বুঝতে পারেন যে বিশাল একটা বিপদে ওনারা পড়ে গেছেন। সাধারণ হুজুর দিয়ে কাজ হবে না, সাধারণ হুজুরের কাজ এটা না। ওনারা তো বুঝতেই পারতেছেন না ঘটনাটা কি। ওনার হন্য হয়ে ভালো হুজুর খুঁজতে শুরু করেন। ওরা যখন হুজুর খোঁজা শুরু করে দিয়েছেন তখন মনে হয় অভাবটা বুঝতে পেরেছে, ওই অভাবটা বুঝতে পেরেছে যে এখানে ভালো করে হুজুরের খোঁজ খবর করা হচ্ছে। ওই রাত থেকেই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যেত বাড়ির আশেপাশে। মনে হচ্ছে ঝড় উঠেছে, সবকিছু ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, যদিও বা সকালবেলায় এমন কিছু দেখা যেত না। ৩-৪ দিনের মাথায় তারা একজন ভালো হুজুরের সন্ধান পান, যার নাম আব্দুস সালাম আল মুজাদ্দেদি। এই হুজুরকে সবাই পীর বলেন। শীতের সময় ধান কাটার পর এই জামালপুর এলাকায় ওনাকে দিয়ে অনেক এলাকা ভিত্তিক মাহফিল করানো হতো। একটা সময় এই কুটুরিয়া গ্রামেও মাহফিল হয়েছে। প্যান্ডেলটা এই যে নাবিল ভাইয়ের বাসার সামনে করা হতো, আর হুজুর আসলে ওই ঘরে এসে বসতেন। এই পীর সাহেবের বাড়ি চীনা দুখুরিয়া। হুজুরের একটা ঘটনা অবশ্য এই নাবিল ভাই উনি নিজেও দেখেছেন। ওনার বয়স তখন 7 বছর। তখন এই নাবিল ভাইয়ের বাবা আর দাদা নাবিল ভাইকে নিয়ে হুজুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওনার মোট 12 জন হুজুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। হুজুর যেহেতু প্রতি বছর ওনাদের ঘরে আসতেন, বসতেন, হুজুরের সাথে ভালো একটা সম্পর্ক এই পরিবারের ছিল। ওনারা যখন গিয়েছেন, যাওয়ার পর 2টো মুরগি ওনাদের সামনেই জবাই করা হয়। যখন ভাত খাওয়ার সময় হয়েছে তখন দেখা যায় যে মুরগি জবাই করা হয়েছে কিন্তু 2টো, কিন্তু এই যে যারা খেতে বসে সবাইকেই লেগ পিস দেওয়া হয়েছে, অর্থাৎ মুরগির রান দেওয়া হয়েছে। তখন নাবিল ভাই নাকি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন যে, ও দাদা, মুরগি জবাই করলো 2টা, রান দেখি সবার পাতে, ঘটনা কি? তখন নাকি পীর সাহেব মুচকি হেসে বলেছিলেন, বাবা তুমি যদি এই কথাটা মুখ দিয়ে না বলতা তাহলে আজকে যদি আরো রান খেতে চাইতা তাহলে পারতা, কিন্তু এখন আর সম্ভব না। হুজুর এখনো জীবিত নাই। ওনার নাতি কাউসার মুজাদ্দিদি এখন সবকিছু সামলান। তো ওনাকে যখন দেখানো হলো, ইয়াসমিন আপুকে এই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন হুজুর দেখেই বলেন, ইস কতই না নিকৃষ্ট কাজ করা হয়েছে এই মেয়েটার সাথে। এই ধরনের কাজ যারা করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছেন। এরপর হুজুর বলেন, আপনারা আজকে আসছেন, আমার মেহমান, আপনারা আজকে আমার মেহমানদারি গ্রহণ করেন, আজকে রাতে আমার বাসায় থাকেন, আমি বিষয়টা দেখছি যে ঘটনাটা কি হয়েছে। রাতের বেলা ওনারা থাকেন। রাতে আর কোনো সমস্যা হয়নি, যেহেতু হুজুরের বাসায় আসছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। সকালবেলা নাস্তা করার পর হুজুর বলতে শুরু করেন বিভীষিকাময় এক ঘটনা। হুজুর বলেন যে গতকাল রাত্রে তথ্য সংগ্রহ করার জন্য এক শক্তিশালী বন্ধু জিনকে, মানে তার সাথে খুব ভালো সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, মানে বশীভূত করা না, সে বিভিন্ন আমল শেখার জন্য হুজুরের কাছে আসে, একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। এই বন্ধু জিনকে উনি পাঠিয়েছিলেন। তো ওই জিনটি এসে বলে, এই যে সিফাত যে ছেলেটা, এই ছেলেটা যখন তার মায়ের কাছে বায়না ধরেছে যে এই মেয়েটাকে সে বিয়ে করবেই, তখন তার মা চিন্তা করে এই মেয়েটাকে তো বিয়ের প্রস্তাব দিতে হবে। বিয়ের প্রস্তাব দেওয়ার পর মেয়েটা যখন সরাসরি নাকচ করে দেয়, তখন উনি একটা কৌশল আটেন। ওই অল্প সময়ের মধ্যে কোনোভাবে ইয়াসমিন আপুর জামার একটা অংশ কেটে নিয়েছিলেন, যেটা ইয়াসমিন আপু বুঝতে পারেনি। উনি যে জামাটা পরা ছিলেন এটা না, যেহেতু উনি বেড়াতে গিয়েছিলেন, এক্সট্রা জামা কাপড় তো মানুষ নিয়েই যায়, এরকম একটা জামার আংশিক উনি কেটে নিয়েছিলেন, যেটা ইয়াসমিন আপু বুঝতেও পারে নাই, পরবর্তীতেও বুঝতে পারে নাই। আর এই টুকরাটা দিয়েই মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ভারতের বিহার থেকে কালো জাদু শিখে আসা এক হিন্দু তান্ত্রিকের কাছে গিয়েছিলেন এই সিফাতের মা আর সিফাত।
তখন ওই হিন্দুতান্ত্রিক বলেছিলেন এই মেয়েটার একটু রক্ত লাগতো। যেহেতু রক্তটা ওনারা আর গোছাতে পারেন নাই, যার কারণে জাদুটা অতটা শক্তিশালী হয়নি। যদি একটু রক্ত পাওয়া যেত তার আঙ্গুলের বা শরীরের অন্য কোনো জায়গার, তাহলে মাত্র 13 দিনের মধ্যে দুটো ঘটনা ঘটত। এক, হয় উনি বশীভূত হয়ে সিফাতের কাছে চলে আসতেন, না হলে 13 দিনের মাথায় উনি মারা যেতেন। যেহেতু রক্তটা পাওয়া যায় নাই, তাই এই জাদুটা অতটা শক্তিশালী হয় নাই। কিন্তু যতটা শক্তিশালী হয়েছে তাতেও খুবই ভয়ঙ্কর অবস্থা। এই তান্ত্রিক জাদুর সাহায্যে ভয়ঙ্কর এক জিন, যার নাম হচ্ছে কাবিল, এই কাবিল জিনকে এই ইয়াসমিন আপুর উপর চালান করে দিয়েছে। আর মূলত জাদুটা করা হয়েছে একটা অদ্ভুত রঙের পাঙাশ মাছের উপর। হুজুর তখন বলেন যে জাদুটা নষ্ট করার একটা উপায় আছে। যদি ওই মাছটিকে হত্যা করা হয় আর যেই কাপড়টা ওই মাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে জাদু করে, ওটাকে নষ্ট করে ফেলা হয়, তাহলে এটা সম্ভব। এমন যদি হয় ওই পাঙাশ মাছের শরীর থেকে ওই কাপড়টা পড়ে গেছে পানির ভিতরে, তাতেও জাদুর কোনো ক্ষয়ক্ষতি হবে না, কেননা ওই মাছের উপরও জাদু করা হয়েছে। মাছটাকে হত্যা করতে হবে, ওই পোশাকের টুকরোটাও উদ্ধার করতে হবে, এছাড়া এটা সম্ভব নয়। জিনটা নাকি গিয়েছিল ওই মাছটার কাছে, ওই জিনটা তথ্য নিয়েছিল মাছটা কোথায় আছে, একটা নদীর ভিতরেই ছিল। তো জিনেদের যেই সোর্স রয়েছে ইনফরমেশন নেয়ার, তো ওরা পানির জিনের সাথে যোগাযোগ করেছিল, তখন তারা জানতে পেরেছিল যে এই মাছটা এখানে আছে। যখন নাকি ওই মাছের কাছে গিয়েছে, তখন দেখা যায় এই 4 হাতের ভয়ঙ্কর চেহারার এই কাবিল জিন ওই মাছের পাহারায় নিযুক্ত রয়েছে। কাবিল জিন বলে যে দেখ, এখান থেকে চলে যা, আমার কাজে বাধা দিতে আসিস না। এই কাজটা শুধু জাদুর কাজ না, এর সাথে আমার শক্তিশালী হওয়ার একটা সম্পর্ক আছে। এইখানে হাত দিলে কিন্তু কারো অবস্থা ভালো হবে না, চলে যা। তখন নাকি ওই জিনটা চলে আসে, কেননা ওই কাবিল জিনের সাথে মোকাবেলা করার মতো শারীরিক শক্তি তার ছিল না। উনি বেশ প্রবীণ ছিলেন, আর ওই জিনটা ছিল বেশ তাগড়া জওয়ান, অনেক শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী অন্তত, যার কারণে উনি ওই সময় তার সাথে লড়াই করার সাহস করেন নাই। উনি ওই সময় ওখান থেকে চলে আসেন। তখন হুজুর বলেন যে আপনারা এখন বাড়িতে যায়েন না, আপনারা এখন ঢাকায় চলে যান, ঢাকায় গিয়ে অবস্থান করেন। আমি অন্য ধরনের একটা চিকিৎসা করা যায় কিনা বা কোন একটা ব্যবস্থা করা যায় কিনা আমি জানাবো। ঢাকায় কোথায় যাবেন বা থাকবেন এই ঠিকানাটা হুজুরকে দিয়ে যান, যাতে করে হুজুর ইমার্জেন্সি কোনো খবর পাঠাতে পারেন। তো ওনারা তো ঢাকায় চলে আসছেন এক আত্মীয়ের বাসায়। ঢাকায় যেই আত্মীয়ের বাসায় চলে আসছেন, এই আত্মীয়ের বাসায় তাণ্ডব শুরু হয়ে গেছে ওই রাত থেকে। মনে হচ্ছে ওই বাড়ির ছাদের উপর কে যেন হাঁটছে, হুঙ্কার দিচ্ছে কেউ, তারপর অনেক ধরনের শব্দ, বাঘ গর্জন করছে। একটা সময় রাতের বেলা ঘরের মধ্যে বাঘের গর্জনের মতো আওয়াজ হতে থাকে। ওই ঘরের সবাই মনে করছেন যে তারা শেষ, তারা এবার মারা যাবে। ওই গর্জন করতে করতে একটা সময় বলে ওঠে, এই মেয়েটাকে আর বাঁচাতে পারবি না, আমি তো নিয়ে যাবই, মনে রাখিস। এটা বলতে বলতেই নাকি ইয়াসমিন আপু বিছানায় উঠে দাঁড়িয়ে গিয়েছেন। উনি বিছানায় উঠে দাঁড়িয়ে গেছেন এমন ভাবে, শোয়া থেকে তো মানুষ আগে বসে তারপর দাঁড়ায়, কিন্তু না, উনি শোয়া থেকে একদম সাঁ করে দাঁড়িয়ে গেছেন। উনি নাকি দাঁড়িয়ে বলছেন যে আমি চলে যাব, কেউ আমাকে আটকে রাখতে পারবি না। তার চোখ লাল টকটকে হয়ে গিয়েছিল। ওই সময় কিন্তু যে খাইরুল হুজুর, উনি ওই বাড়িতেই ছিলেন, ওনার বোনকে, ওনার মাকে নিয়ে আসছেন, ওনার বাবাকে নিয়ে আসছেন, মানে পারিবারিক ভাবে এইখানে অবস্থান করছেন এই আত্মীয়ের বাসায় কয়েকদিন। অবস্থান করার কারণ হচ্ছে হুজুরের খবর আসার আগ পর্যন্ত টানা 4 রাত সেম ঘটনা ঘটতে থাকে। ওনাদের ওই আত্মীয়রা তো ভয় পাচ্ছেন, এই কোন বিপদে পড়লাম। তবে 4 দিন পর দুপুরের দিকে একজন ব্যক্তি আসেন, হুজুর মধ্যে একজন লোক এসে বলেন যে আপনারা তো সালাম হুজুরের বাড়িতে গিয়েছিলেন, হুজুর আপনাদেরকে সালাম জানিয়েছেন, দ্রুত আমার সাথে আপনারা চলেন। তখন এই ইয়াসমিন আপুকে নিয়ে খাইরুল হুজুর আর মা বাবা ওনারা রওনা দিয়েছেন ওই হুজুরের বাড়িতে। এরপর ওনারা চলে গেছেন ওইখানে, অনেকটা পথ অতিক্রম করে এশার নামাজের পর হুজুর রুকিয়া শুরু করেছেন।
হঠাৎ করে ইয়াসমিন আপুর কণ্ঠ পরিবর্তন হয়ে যায়, একদম পুরুষালী কণ্ঠ হয়ে যায়। আর তখন ওই হুজুরকে বলে ওঠে, এই বেটা হুজুর, আমি কোনো সাধারণ জিন না, তা তো তুই বুঝতে পেরেছিস। আমাকে ডেকে একটা ভুল করেছিস, এখন আমাকে যদি কোনো প্রশ্ন করিস তাহলে আর একটা ভুল করবি। আমাকে ডাকার ভুল ক্ষমা করলেও প্রশ্ন করার ভুলটা কিন্তু আমি আর ক্ষমা করব না। হুজুরও তখন কড়া ভাষায় জানিয়ে দেন, তোদের মতো জিনদের সাথে কথা বলার মতো সময় আমার নাই, আর সেই ধৈর্য আমার নাই। তোদের সাথে ধৈর্য দেখানোর কোনো মানে হয় না। অত কথা আমি বলতে চাই না, শুধু একটা কথাই বল, এই মেয়েটাকে কি করলে ছেড়ে দিবি। তখন নাকি ইয়াসমিন আপুর শরীরে ভর করা জিনটা ধিক্কারের হাসি দিয়ে বলে, তা তো আর হবে না রে, আমাকে আনার জন্য একটা ভয়ঙ্কর চুক্তি করা হয়েছে। এই সিফাতের সাথে ইয়াসমিনের বিয়ে হলে ওদের প্রথম যে সন্তানটা হবে, এই সন্তানটাকে আমি নিয়ে যাব। তখন 100তম সন্তান বলি দেওয়ার কাজ আমার পূর্ণ হবে। আমি এর আগে এরকম 99টা কাজ করেছি। 100তম যখন বলি আমি দিতে পারবো, তখন আমি আর অনেক শক্তিশালী হয়ে যাব। এখন এইটা আমার শক্তিশালী হওয়ার সাথে প্রশ্ন হয়ে গেছে। আমি তো কোনোভাবেই যাব না রে, কোনোভাবেই যাব না। তখন হুজুর বলেন যে ঠিক আছে, দেখি তুই কি করতে পারিস আর আমি কি করতে পারি। ওই জিনটা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছিল, হুজুরও প্রতিটা কথার খুব কড়া জবাব দিচ্ছিলেন। কোন ধরনের কোনো নমনীয়তা হুজুর প্রকাশ করেননি। একটা পর্যায়ে জিনটা বলে, ঠিক আছে যা, তোর কাছে 2 দিন সময় আছে, যদি পারিস মেয়েটাকে বাঁচিয়ে নে। আসলে হুজুর এটাই চাচ্ছিলেন, জিনেরা যতই শক্তিশালী হোক, তাদের কথাবার্তার ভিতর দিয়ে কখনো কখনো এমন কিছু তথ্য বের করে আনা যায় যার মাধ্যম দিয়ে অনেক কিছু বোঝা যায় যে আর কয়দিন সময় হাতে আছে। ওই জিনটা ভুল করে বলে ফেলে আর মাত্র 2 দিন সময় হাতে আছে, পারলেই মেয়েটাকে বাঁচা আমার হাত থেকে। তখন হুজুর বুঝতে পারেন 2টা দিন কিন্তু ওনার জন্য আল্লাহর রহমতে অনেক সময়। উনি এরকমই চিন্তা করেছিলেন আর কি। উনি তখন ওই জিনটাকে ছেড়ে দেন, জিনটা চলে যায়। উনি ওখানে ওই জিনটাকে আটক করা বা হত্যা করবার কোনো চেষ্টা করেননি, ছেড়ে দিয়েছেন। এরপর হুজুর ইয়াসমিন আপুর পরিবারকে বলেন যে আপনারা ঘুমান, আমি ঘুমানোর ব্যবস্থা করতেছি, ইনশাল্লাহ আগামীকাল সকালে ভালো খবর শুনতে পাবেন। এরপর সকালবেলা দেখা যায় ইয়াসমিন আপুর শরীরটা অনেকটাই হালকা লাগছে, উনি অনেকটাই স্বাভাবিক। এরপর হুজুর আবার সবাইকে ডেকেছেন, নাস্তা পানি করছেন একসাথে। তখন বেশ কিছু অবাক করা তথ্য দেন। হুজুর বলেন যে ওনার যে বন্ধু জিনটা ছিল, ওই জিনের আবার এক বন্ধু ছিল। সেই বন্ধু জিন অত্যন্ত পরোপকারী, মানুষ জিন উভয়েরই খুব সাহায্য করে, খুব এলেম কালাম সম্পন্ন, এবং সে ভয়ঙ্কর দ্রুত গতি সম্পন্ন একটা জিন। এমন দ্রুত গতির জিন কোটিতে একজন হয়ে থাকে। তারা দীর্ঘ সাধনার মাধ্যম দিয়ে এই বিদ্যাটা অর্জন করে। সুলাইমান আলাইহিস সালামের সময়ে যেই জিনটা বলেছিল যে সাবা সম্প্রদায়ের রানী বিলকিসের সিংহাসন সে এনে দেবে সুলাইমান আলাইহিস সালাম বসা থেকে দাঁড়ানো এই সময়ের মধ্যে, তাহলে কত দ্রুত গতিতে সে যাবে। প্রায় 2500 কিলোমিটারের উপরে অতিক্রম করে আসা যাওয়া করতে হবে। এইরকম দ্রুত গতির জিন কিন্তু তখনও ছিল। এই দ্রুত গতি এটা কিন্তু সব জিনের সমান হয় না, তারা সাধনা করে অর্জন করে এটা। এই জিনটা অত দ্রুত গতির না হলেও এর যে ক্ষিপ্রতা ছিল, এইটা বর্তমান জামানায় কোটিতে একজন জিনের মধ্যে পাওয়া যেতে পারে। সেও এরকম আধ্যাত্মিক সাধনার মাধ্যম দিয়ে এই ক্ষিপ্র গতি অর্জন করেছে। সে এত দ্রুত গতিতে আসা যাওয়া করতে পারে এবং কোন জিনিসকে চোখের পলকে জিনেদের সামনে থেকেও নিয়ে চলে আসতে পারে, এটা জিনেরাও টের পায় না, সে যত শক্তিশালী জিনই হোক না কেন। এই জিনটাকে ইয়াসমিন আপুর অবস্থা সম্পর্কে বলা হয়। তখন নাকি ওই জিনটা বলে যে আমি কিন্তু কারো উপকারের বিনিময় নেই না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, সুতরাং আমাকে কোনো বিনিময় দেয়া যাবে না। তখন নাকি ওই বন্ধু জিন বলেছে ঠিক আছে, তোমাকে কোনো বিনিময় দেওয়া হবে না, তুমি মেয়েটার জীবনটা বাঁচানোর জন্য সহযোগিতা করো আল্লাহর ইচ্ছায়। তখন ওই জিনটা রাজি হয়েছিল। ওই জিনটা নাকি এমন ক্ষিপ্র গতিতে গিয়ে ওই মাছটাকে নিয়ে এসেছিল, মাত্র 2 মিনিট নাকি সময় লেগেছিল।
হুজুর বলেছিলেন যে হুজুরের কাছে জিনটা আসে, সালাম দেয়, এরপর চলে যায়। মাত্র 2 মিনিটের মধ্যে ওই জিনটা ওই মাছটা নিয়ে হুজুরের সামনে ধপাস করে ফেলেছে। ওই মাছটা শরীর দিয়ে তখনও নদীর পানি পড়ছে, সে ছটফট করছে। তখন হুজুর দেখতে পান ওই মাছের গলার সাথে খুব টাইট করে সুতা দিয়ে একটা কাপড় বাঁধা। হুজুর তখন বিসমিল্লাহ বলে কাপড়টা খুলে ফেলেন, কাপড়টা ধ্বংস করে দেন এবং ওই মাছটিকে হত্যা করেন নির্দিষ্ট রুকিয়া করে। এরপর এই জাদুটা কেটে যায়। এই সময়ের মধ্যে যে এত কিছু হয়ে গেল, কাবিল জিন নাকি টেরই পায় নাই যে এই ঘটনা ঘটে গেছে। আর যখন এই জাদুটা কেটে গেছে তখন কাবিল জিনও এই জাদু থেকে মুক্ত হয়ে গেছে। তখন ওর আর কোনো কিছু করার ক্ষমতা এখানে ছিল না। এদিকে যখন জাদুটা কেটে গেল, হুজুর ওই জিনকে নাকি মিষ্টি আর দই অফার করছিলেন। ওই জিন তো কিছুতেই খাবে না, বলে না আমি তো উপকারের কোনো বিনিময় নেই না। আমি তো শুরুতেই বলছিলাম যে আমি কোনো উপকারের বিনিময় নিই না। এই মিষ্টি আর দই খেলে তো এটা বিনিময় হয়ে যাবে না, আমি পরকালে আল্লাহর কাছ থেকে কি নিব? আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। তখন নাকি ওই যে বন্ধু জিন উনি অনুরোধ করেছিল যে নাও, এটা আসলে বিনিময় না। কোনো একজন সম্মানী ব্যক্তির বাড়িতে যদি আরেকজন সম্মানী ব্যক্তি আসে সে তো মেহমান হয়ে যায়, বা কারো বাড়িতে যদি অন্য কেউ আসে তো মেহমান হয়ে যায়। মেহমানের আপ্যায়নের তো একটা ব্যাপার থাকে, এটা তো একটা সুন্নাহ, এটা তো নিষেধ করতে হয় না। তোমাকে তো অন্য কোনো কিছু দিচ্ছে না, জাস্ট তুমি আসছো, তোমাকে মেহমানদারি করতে চাই, এটা খাও। তখন নাকি ওই জিনটা বেশ চিন্তা ভাবনা করার পর মিষ্টি আর দই গ্রহণ করেছিলেন, খেয়েছিলেন হুজুরের সামনে। এরপর ওনারা সালাম দিয়ে চলে যান। এরপর থেকে তো আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গেছেন, ইয়াসমিন আপু আর কি, উনি সুস্থ হয়ে গেছেন। তো যেই হুজুর উনি সমাধান এই কাজটা আল্লাহর ইচ্ছায় করেছিলেন, উনি 7 বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যে ইয়াসমিন আপু, উনি বর্তমানে ওনার স্বামীর সাথে সৌদি আরবে রয়েছেন, ওনার 2টি পুত্র সন্তান আছে, তারাও হাফেজে কোরআন হয়েছে মাশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, এই ঘটনা সংগ্রহ করার জন্য খায়রুল হুজুরের সাথে আবার কথা বলতে হয়েছে ওই ইমাম সাহেবের। এরপর খায়রুল হুজুর এই ইয়াসমিন আপুর সাথেও যোগাযোগ করেছিলেন হোয়াটসঅ্যাপে। তো ওনার কাছ থেকেও বেশ কিছু বিষয় জেনে নিয়েছিলেন। খায়রুল হুজুরের সব কথা মনে ছিল না, তো ওনারা যতটুকু প্রকাশ করা যায় সেভাবেই ওনারা এই ঘটনাটি প্রকাশের অনুমতি দিয়েছেন, ততটুকুই তথ্য সংগ্রহ করেছেন। এই ঘটনাটি হয়তোবা ইয়াসমিন আপু শুনবেন, ওনার সন্তানাদিও শুনবেন, ওনার হাজবেন্ড শুনবেন। আর এই ঘটনাটি যদি ওই সিফাত এবং তার মা শুনে থাকে, তাদের জন্য আসলে কি মেসেজ, এটা কিন্তু হুজুর এই ঘটনার মধ্যে আমরা একটা জায়গায় উল্লেখ করেছি যে উনি কি বলেছেন। ওনারা যে কাজটা করেছেন নিঃসন্দেহে এটা গর্হিত অপরাধ, এটা বান্দার হক তো নষ্ট করেছেন, সেই সাথে শিরক এবং কুফরির সাথে লিপ্ত হয়েছেন। এটা থেকে বের হওয়ার একটাই উপায়, ইয়াসমিন আপুর কাছে ক্ষমা চাওয়া। যেহেতু ইয়াসমিন আপু জীবিত আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, ওনারা কেমন আছেন তা তো জানি না, তবে যদি এই ঘটনার মাধ্যম দিয়ে তারা শুনে থাকেন, ইয়াসমিন আপুর কাছে ক্ষমা চাইলে হয়তো বান্দার হক নষ্ট করার এই বিষয়টা আল্লাহ ক্ষমা করবেন, যদি উনি ক্ষমা করেন। এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাছাড়া কিন্তু এই অপরাধ করলে পরিণতি কি হবে এরা আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন, যে নিঃসন্দেহে যারা কুফরি করলো তাদের অবস্থান কিন্তু জাহান্নামে। আবার এই সংক্রান্ত অনেক হাদিসও রয়েছে। আর এই ঘটনার মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার এটাই যে আমরা যখন আমাদের পরিবারের কোনো নারী সদস্যকে কোথাও বাইরে পাঠাবো, বা আমরা নিজেরাও যখন যাব, কোথাও যদি আমাদের সন্দেহ হয়, অবশ্যই আমরা আমাদের ড্রেসগুলো চেক করবো যে আমাদের ড্রেস সব ঠিকঠাক আছে কিনা। আরো একটা ব্যাপার হচ্ছে, ইয়াসমিন আপু কিন্তু কোরআনে হাফেজ হচ্ছিলেন, রেগুলার কোরআন তেলাওয়াত করতেন, এরপরেও কিন্তু জাদুটা ওনার উপর কাজ করেছে। তাহলে এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমরা আমাদের রেগুলার আমল যতই করি না কেন, জাদু টোনা থেকে বাঁচার জন্য আমাদের নির্দিষ্ট কিছু আমল চালিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু এগুলো আমাদের উপর কাজ করতে পারে। অনেক রক্ষণশীল আমলওয়ালা লোকের উপরও জাদু কিন্তু খুব বাজেভাবে কাজ করতে পারে যদি আমরা অসতর্ক হয়ে যাই। সুতরাং আমরা সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন। আর যারা এই টাইপের কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। যদি হেদায়েত না থাকে আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি তাদেরকে দিন, যাতে করে তাদের দ্বারা আর কোনো মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হতে না পারে। প্রিয় লিসেনার্স,
ঘটনাটি এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি নাবিল ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি ইয়াসমিন আপু, খায়রুল হুজুর সহ যে ইমাম সাহেব যিনি আমাদেরকে এই ঘটনা দিয়েছেন তাকেও, জনাব নুরুল ইসলাম জুয়েল হুজুরের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আপনাদের মাধ্যমে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা প্রচার করতে পারবো, যার মাধ্যমে আমরা যেমন ভৌতিক ঘটনার অনুভূতি নিতে পারবো, সেই সাথে যেমন শিক্ষণীয় বিষয়গুলোও নিতে পারি, অনুধাবন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাবো আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 187তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাদিদুল ইসলাম। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি গ্রামে। উনি 2025 সালে নাটোর জেলার বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সেপার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন। উনি যখন ওই কলেজে লেখাপড়া করতেন তখন কলেজের কাছাকাছি একটা মেস বাসায় উনি থাকতেন। ওই মেস বাসায় থাকাকালীন একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। মূলত সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন ঘটনা শুরু করি। উনি মূলত যেই মেস বাসায় থাকতেন এটা ছিল খুবই নিরিবিলি, একদম বাসাবাড়ির মতোই। মেসের যিনি মালিক উনি একজন বৃদ্ধ বয়স্ক মহিলা, খুবই ভদ্র একজন মহিলা। ওনার দুজন সন্তান, দুই ছেলে, ওনারা কাজের সুবাদে ঢাকায় থাকতেন। ওনার হাজবেন্ড 2023 সালে মৃত্যুবরণ করায় একাকী হয়ে পড়েন। তখন ওনার দুই ছেলে তারা চিন্তা করেন যেহেতু ওনারা কাজের সুবাদে ঢাকাতেই থাকেন, এলাকায় কম আসা যাওয়া করা হয়, ওনার মাকে দেখাশোনা করার জন্য সার্বক্ষণিক বাসার আশেপাশে লোকজন যেন থাকে, এরকম চিন্তা থেকেই মেস তৈরি করেন বাসার একটা অংশ। তো ওই বাসায় যারা মেস বোর্ডার হিসাবে থাকতেন ম্যাক্সিমাম সবাই এই কলেজের স্টুডেন্ট। ওনাদের সাথে এই দুই ছেলে, তাদের সম্পর্ক যেমন ভালো ছিল, তারা মাঝে মাঝে আসতেন এখানে, মেসে যারা থাকতেন তাদের সাথে কথাবার্তা বলতেন, এটাও বলতেন তার মায়ের একটু দেখাশোনা করতে, বয়স্ক মানুষ কোনো কিছু লাগে কিনা। আর ওনার মাও, উনি মেসে যারা থাকতেন তাদের কি লাগে না লাগে উনি চেষ্টা করতেন ওনার জায়গা থেকে যতটুকু করা যায় আর কি। এভাবেই খুব একটা সুসম্পর্ক এই মেস মালিক এবং মেসের বোর্ডারদের সাথে সেখানে ছিল। এই সাদিদুল ইসলাম ভাই 2022 সালের অক্টোবর মাসে উনি মেসে উঠেছিলেন। উনিও মেসে ওঠার সাথে সাথে সবার সাথে সুসম্পর্ক হয়ে যায়। ওই মেসের একদম সাইডে নতুন করে একটা রুম অ্যাডজাস্ট করা হয়েছে। তো এই রুমে দুইজন বড় ভাই থাকতেন। মাঝে মাঝে দেখা যেত যে এই রুমে যেই দুই বড় ভাই থাকতেন, এক বড় ভাই বাড়িতে গেলে অন্য বড় ভাই রুমে একা থাকতেন না, অন্য কাউকে এই রুমে ডেকে নিয়ে যেতেন। কখনো কখনো সাদিদুল ইসলাম ভাইকেও ডেকে নিয়ে যেতেন। উনি বলেছিলেন যে এই রুমে একা একা ঘুমালে মাঝে মাঝে কিছু সমস্যা নাকি ঘটে। তবে এই বিষয়গুলো আসলে সাদিদুল ইসলাম ভাই বা অন্যরা সেভাবে আমলে নিতেন না, কারণ ওনারা কোনো কিছুই দেখেননি আসার পর থেকে। 2023 সালের মার্চ মাসে ওই রুমের দুই বড় ভাই যারা ছিলেন এদের মধ্যে একজন মেস চেঞ্জ করেন। তখন এই সাদিদুল ইসলাম ভাই ওই রুমটাতে ওই বড় ভাইয়ের সাথে শিফট হয়েছেন। বলা বাহুল্য ওনার নতুন রুমের জানালার পাশেই ওনার বেডটা পড়েছে। ওই জানালার ওপারে একটা ছোট বাঁশঝাড় আর ঘন গাছপালা, আর জানালা থেকে ঠিক কয়েক হাত দূরেই একটা জাম্বুরা গাছ বা বাতাবি লেবু গাছ, অনেকে এটা বাদামি গাছও বলে। ওখানে ছোট একটা পুকুর যেখানে আশেপাশে ময়লা ফেলা হতো। তো শুরুতে তো ওনারা দুজনে আছেন, কোনো সমস্যা নাই। মাঝে মাঝেই কিন্তু ওই বড় ভাই সাবধান করে দিতেন যে ভাই একা কিন্তু থেকো না, আমি না থাকলে অন্য কাউকে নিয়ে এসো এই রুমে। তবে এই সাদিদুল ইসলাম ভাই কয়েকদিন একা থেকেছেন, চিন্তা করছেন দেখি কি হয়। তবে তেমন কিছুই হয় নাই, ওনার কাছে কিছুই মনে হয় নাই। নতুন রুমে শিফট হওয়ার কয়েক মাস পর অর্ধবার্ষিক পরীক্ষা শেষে শুক্র শনিবার মিলিয়ে প্রায় 9 দিনের মতো ছুটি পেলে সবাই বাড়িতে চলে গেছেন। মেসে তখন কেউ নাই। ছুটি শেষে সবাই চলে আসবেন এমনই পরিকল্পনা, নিজেরা ফোনে ফোনে আলাপ আলোচনা করে নিয়েছেন কবে আসবেন। কিন্তু উনি যেই রুমে থাকতেন এই সাদিদুল ইসলাম ভাই, ওই রুমের
2 রুম পরে ওনারই 2জন ক্লাসমেট ছিল। তো ওদের একজন কল দিয়ে বলে যে তুই আগের দিন চলে আয়, বিকালে একটু আমরা ঘুরতে বের হব। সেই অনুযায়ী ঠিক হয় আগের দিন যাবেন। তো সকাল 10টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের টিকিট কেটেছেন, কিন্তু ট্রেন লেট থাকায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর 3টা বেজে যায়। গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে রাত্রেবেলা মেসে ফিরে এসেছেন। তো ক্লাসমেট যেই 2জন আর কি অন্য জায়গায় যে থাকে, তাদের রুম তো আলাদা জায়গাতেই আর কি, আর উনি ওনার রুমে বিছানা করেছেন। যেহেতু আগেও কয়েকদিন একাকী উনি থেকেছেন, তাই স্বাভাবিকভাবেই উনি বিছানায় শুয়ে পড়েছেন। রাত জাগার অভ্যাস থাকলেও ওই দিন তো ক্লান্ত ছিলেন, জার্নি করে আসছেন, আবার ঘোরাঘুরি করেছেন, তাই তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন। ঘুম ঘুম ভাব চলেও আসে। এই সাজিদুল ইসলাম ভাইয়ের ঘুম আবার গভীর না, বেশ পাতলা। একটু শব্দ হলেই ওনার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে মনে হলো কোনো কিছু শব্দ ওনার ঘুম ভেঙে গেল। ওনার কাছে মনে হলো ওনার মাথার পাশের দেয়ালের ওপারে কেউ এদিক থেকে ওদিক হাঁটছে, মানে পায়চারি করছে, একবার এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে এদিক আসে। শুকনো পাতা থাকায় সেখানে মর্মর শব্দ হচ্ছিল এই হাঁটার কারণে। হঠাৎ করে ওনার শরীরটা মনে হলো একটু ভারী ভারী হয়ে এসেছে। এরপর মনে হচ্ছে রুমে কম্পন হলে কিছু একটা শব্দ হয়। অনেক সময় মোবাইল ফোন যদি টেবিলের উপর রাখা হয়, যদি ভাইব্রেশন মুডে থাকে, যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ শুরু হয়। তবে এই আওয়াজটা বেশ প্রকট ছিল, বেশ জোরালো ছিল। তারপর থেকেই মনে হলো যে এই আওয়াজটা মনে হলো রুমের ভিতরে না বাইরে চলে গেছে। মনে হচ্ছে এবার দেওয়ালের ওপাশ থেকে অন্যরকম একটা আওয়াজ আসছে। তখন ওপাশ থেকে কুকুর আর বিড়ালের আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছে কুকুর আর বিড়াল মারামারি করার আগে যেরকম গড়গড় শব্দ করে ওই রকম আওয়াজগুলো মাথার মধ্যে বেশ জোরালো ভাবেই আঘাত করছিল। বেশ কিছুক্ষণ চলতে থাকে এরকম। একটা সময় প্রচন্ড বিরক্ত হয়ে যান যে এইরকম শব্দ কি ঘুমানো যাবে নাকি, এমনি সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছি, এরপর আবার এই কুকুর বিড়াল মারামারি করতেছে, গড়গড় শব্দ করছে। তখন উনি কি করেছেন, এই কুকুর বিড়াল দুটোকে তাড়িয়ে দেবার জন্য রুমের জানালাটা খুলেছেন। একরকম বিরক্তি নিয়েই জানালাটা খুলেছেন, চিন্তা করছেন এদেরকে এই ফুসফুস শব্দ করে তাড়িয়ে দেয় আর কি। ওই যখন মাথার পাশে জানালাটা খুলেছেন, সাথে সাথে ওই শব্দটা বন্ধ হয়ে যায়। আর যেই না জানালাটা খুলেছেন, তখন তার চোখ যায় জানালার সামনে এই জাম্বুরা গাছের গোড়ার দিকে। গাছটার নিচে একটা অবয়বকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল এই অবয়বটার দেহের একটা অংশ মানুষের মতো, হাত পা মানুষের মতো। কুকুর যেভাবে বসে থাকে, 2 পা সোজা করে বসে থাকে, কোমরের উপর ভর করে এরকম বসে আছে, হাত পা মানুষের মতো কিন্তু বসে আছে কুকুরের মতো। আর বডিটা একটা প্রাপ্তবয়স্ক পুরুষের যেরকম বডি হয় এরকম, বেশ স্বাস্থ্য রয়েছে। মুখটা অনেকটা শেয়ালের মতো লম্বাটে, কিন্তু শেয়ালের মতো দেখতে না, মানুষের মতোই অনেকটা। আর চোখটা ছিল একদম সাদা এবং বেশ বড় বড়। চোখটা একদম লাইটের মতো জ্বলজ্বল করছিল। আর চোখের মধ্যে যে মণিটা ছিল, এই মণিটা একটা বিয়োগ চিহ্ন যদি আমরা দিই, বিয়োগ চিহ্ন কেমন হয়, এই বিয়োগ চিহ্নটা যদি আমরা সোজা করে দিই, অর্থাৎ দাড়ি দিই, দাড়ি, মনে হচ্ছে মণির মধ্যে এরকম সোজা একটা দাগ, এটাও বেশ স্পষ্টভাবে জ্বলজ্বল করছে। আর ওই সময়ে আশপাশ থেকে চাঁদের আলো যতটুকু ছিল, তাতে কিন্তু এই অবয়বটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। আর এই অবয়বের শরীরটা কেমন যেন জ্বলজ্বল করছিল, মনে হচ্ছিল ওই অবয়বটার পুরো শরীর জুড়ে জেলির মতো পিচ্ছিল কিছু লেগে আছে। আর এটা শরীরে ধূসর কিছু ছোপ ছোপ দাগও ছিল। উনি এটা দেখার পর বেশ কিছুক্ষণ ওই অবয়বটার দিকে তাকিয়ে আছেন, ওই অবয়বটা ওনার দিকে তাকিয়ে আছে। খুব ভালোভাবেই ওই অবয়বটাকে সময় নিয়ে দেখেছিলেন। তারপর কি যেন চিন্তা করে উনি এক টান দিয়ে জানালাটা লাগিয়ে দিয়েছেন। দেওয়ার পর উনি মেঝেতে বসে পড়েছেন, বোতল থেকে একটু পানিও খেয়ে নিলেন। এরপর কি হয়েছে উনি আর বলতে পারেন না। পরদিন সকাল 10টারও পরে ওই মেসে যিনি রান্না করেন, খালা অর্থাৎ বুয়া, উনি তো ধাক্কাধাক্কি করছেন যে ওঠেন ওঠেন ওঠেন। এরপর ওনার ঘুম ভেঙে যায়। তারপর উনি দরজা খুলেছেন যে এত বেলা পর্যন্ত উনি সাধারণত ঘুমান না, তারপর কেন যেন এত সময় ঘুমিয়েছেন উনি বলতে পারেন না। এরপর ওই মেসে যারা ছিল সবাইকে এই বিষয়টা যখন বলেছেন, আর ওই যেই বড় ভাইয়ের সাথে উনি আসলে রুম শেয়ার করেন, তাকেও ফোন দিয়ে জানিয়েছেন। তারপর ওই বড় ভাই জানান যে ওনার আপন দাদি, উনি ওইরকম কোনো ঝাড়ফুঁক বা কবিরাজ নন,
তবে টুকিটাকি উনি ঝাড়ফুঁক করতে পারেন, বেশ দিনদার। ওনার কাছে নাকি 2 জন জিন রয়েছে, তারা তাকে বিভিন্ন বিষয়ে তথ্য দেয়, সহযোগিতা করে। ওই দাদিকে উনি বিষয়টা বলবেন। তো ওই দাদিকে উনি বিষয়টা যখন বলেছেন, তখন ওই দাদি জানান যে মূলত এই যেই বাড়িটা, এই বাড়িটাতে 2023 সালে যেই ভদ্রলোক মারা যান, অর্থাৎ এই বাড়ির যিনি মেইন মালিক ছিলেন, তো উনি টুকিটাকি কবিরাজি করতেন। ওনার অনুগত বেশ কিছু জিন ছিল, এর মধ্যে কয়েকটা দুষ্টু প্রকৃতির জিনও ছিল। তো ওই লোকটা যখন মারা যান, তখন এই জিনগুলো এই পাশের যেই বাঁশঝাড়, বাতাবি লেবু গাছ, এই জায়গায় এসে আশ্রয় নিয়েছে। এরা ওইরকম ভাবে কোনো ক্ষতি করে না, তবে কেউ একা একা থাকলে মাঝে মাঝে ভয় দেখানোর চেষ্টা করে, এতটুকুই জানিয়েছিলেন। তো এরপর ওই বড় ভাইয়ের দাদি উনি নাকি কিছু পানি পড়া, তেল পড়া দিয়ে দিয়েছিলেন এই সাদিদুল ইসলাম ভাইয়ের জন্য। তো ওই বড় ভাই আসার সময় সেগুলো নিয়ে আসেন, আর কিছু গুড়া দিয়েছেন। এটা যে কিসের গুড়া, এটা সাদিদুল ইসলাম ভাইও বলতে পারেন নাই, আর ওই দাদিও ওই সাদিদুল ইসলাম ভাইয়ের যেই রুমমেট বড় ভাই তাকেও বলেন নাই। ওই গুঁড়াগুলো পাশে ছিটিয়ে দিতে বলেছেন, তো এইগুলো ওনারা ছিটিয়ে দিয়েছিলেন। এরপর আর তেমন কোনো সমস্যা হয়নি। তবে এই বিষয়ে আরো কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছিলেন, বিশেষ করে ওই যে যিনি দাদি ছিলেন, অর্থাৎ দাদি বলতে এই যে মেসের যিনি মালিক, তো তার এক নাতনি ছিল এই পাশের বাড়িতে, ওনারা ওই বাসাতে থাকতেন। তো তার সাথে যখন ওনারা কথা বলেন, এই বিষয়টা শেয়ার করেন, তখন ওই নাতনি একটা অদ্ভুত তথ্য দেয়। সেটা হচ্ছে যে দাদা নাকি যেদিন মারা যায়, তার জানাজার সময় এমন কিছু লোকজন আসে, বেশ লম্বা, উঁচু লম্বা, এদেরকে ওনারা আগে কখনোই দেখেন নাই, আর ওই এলাকাতেও তাদেরকে পূর্বেও কখনো দেখা যায় নাই, পরেও দেখা যায় নাই। তো তারা এই জানাজা শেষ করে কোথায় যে চলে গেলেন আর কেউ বলতে পারে না। এরপরে আর কোনো ধরনের সমস্যা হয় নাই, কোনো ধরনের সমস্যা ছাড়াই ওই মেসেই কলেজ জীবন পার করেছেন। এরপর ওই মেস ছেড়ে চলে আসেন, যেহেতু কলেজ লাইফ শেষ, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবেন, এই জন্য ওখান থেকে চলে এসেছিলেন আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, উনি ওই মেসের নামও বলেছেন, কিন্তু সঙ্গত কারণে আমি নামটা বলতে চাচ্ছি না, কারণ এখনো তো ওই মেসটা চালু আছে। ওই মেসে এখন অনেক স্টুডেন্ট আছে, মেসের মালিক রয়েছে, তারা অত্যন্ত ভালো মানুষ। দেখা যাবে যে মেসের নামটা বললে ওখানে যারা আছেন তারা অহেতুক ভয় পেতে পারেন, যার কারণে আমরা সেটা বলছি না। ধন্যবাদ জানাচ্ছি সাদিদুল ইসলাম ভাইকে। আর এই ঘটনাটি পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন সিফাত মাহমুদ, যিনি ওই মেসের যেই জানালা খুলে ভয় পেয়েছিলেন, ওই জানালাটার ছবি, ওই জানালার বাইরের ছবি এই সিয়াম মাহমুদ ভাইকে দিয়ে উনি পাঠিয়েছেন। উনি যেহেতু এখন ওই মেসে নাই, সিয়াম মাহমুদ ভাই উনি আবার 2026 সালে পরীক্ষা দেবেন ওই একই কলেজ থেকে, তো উনি ওই ছবিটা তুলে পাঠিয়েছেন। সিয়াম মাহমুদ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ছবিটা ইনশাল্লাহ আমাদের পেজ এবং গ্রুপে আপলোড করে দিব। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 187তম আয়োজনের তৃতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 187তম আয়োজনের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ সাব্বির ফকির। ওনার বাড়ি বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে। উনি লেখাপড়া করছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং 3য় বর্ষ। তো চলুন ঘটনায় চলে যাই। উনি ছোট ছোট 3টি ঘটনা একত্রে পাঠিয়েছেন। 3টি ঘটনাই ওনাদের এই বাকাল গ্রামেই ঘটেছে। এর মধ্যে 2টি ঘটনা ওনার বন্ধু গোলাম রাব্বি ফকিরের বাবার সাথে ঘটেছে, আর অন্যটি ওনাদের বাড়ির পাশের এক কাকার সাথে ঘটেছিল। তো চলুন শুরু করি। প্রথম যে ঘটনাটি, এটি ওনার বন্ধুর বাবা, যার নাম হচ্ছে মোহাম্মদ লিয়াকত আলী ফকির, তার সাথে ঘটেছে। প্রথম দ্বিতীয় এই দুটোই, তো সময়টা 2007 কি 8 সাল। তখন এই লিয়াকত কাকা চিংড়ি মাছের ব্যবসা করতেন। নিজের চিংড়ি মাছের ঘের ছিল, সেখানে মাছ চাষ করতেন আর বিক্রি করতেন। তখন এই ব্যবসাটা বেশ ভালোই লাভজনক ছিল। কাকা প্রতিদিনই রাতের বেলা খেয়ে তার সাথে একজনকে নিয়ে ঘেরে চলে যেতেন পাহারা দেবার জন্য। প্রতিদিনের মতো সেদিনও কাকা রাতের খাবার খেয়ে তার সহকারীকে ডাকতে গেলে সেই সহকারী বলে আজ তার শরীর ভালো নাই, তাই সে যেতে পারবে না। শরীর খারাপের খবর শুনে কাকার জোরাজোরি করলেন না, একাই চলে গেলেন ঘেরে।
বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তা। কাকা কিন্তু নিজেও বেশ সাহসী একজন মানুষ, আর তার থেকেও বড় কথা, পাহারা দিতে তো যেতেই হবে, কেননা চিংড়ি মাছের ঘেরে একটা সমস্যা রয়েছে। তখন মাঝে মাঝে শোনা যেত চিংড়ি মাছের ঘেরে মেডিসিন দিয়ে সব মাছ চুরি করে নিয়ে যায়, অথবা বিষ দিয়ে সব মাছ মেরে ফেলে। এটা মূলত চুরি বা শত্রুতামূলক ভাবে করা হতো। আর এমনিতেও এই মাছ বেশ নরম প্রকৃতির। এই সাব্বির ফকির ভাইয়ের ওনার আপন কাকার ঘেরেও এরকম একটা কাহিনী হয়েছিল, এই চুরি করা মেরে ফেলা মাছগুলো, এরকম একটা আর কি। তো যখন এরকম হওয়া শুরু হলো তখন নাকি বেশ সচেতন হয়ে গেল যারা এই ঘেরের ব্যবসাটা করতেন। এই জন্যই পাহারা দিতে হতো। ঘেরের এক কোণে একটা টং ঘর বানানো ছিল, তো ওখানেই ওনারা বিশ্রাম নিতেন, রাতের বেলা ঘুমাতেন। তো যেই রাতে ঘটনাটি ঘটে, এই রাতটা ছিল ভাদ্র মাসের অমাবস্যার রাত। বছরের সবচাইতে মারাত্মক অমাবস্যার রাত বলা হয় এটাকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কাকা ঘেরের চারদিকে বেশ কয়েকবার একটু ঘুরে আসেন, একটু পাহারা দেওয়ার জন্য। এরপর ওনার ওই টং যেই ঘরটা আর কি, এটার ভিতরে ঢোকেন। ওই সময়টায় অনেক গরম পড়েছিল, কাকার ঘুম আসছিল না। তো এই টং ঘরের দক্ষিণ দিকে একটা পর্দার মতো ছিল, কাকা সেটা সরিয়ে দিলেন বাতাস আসার জন্য। আর উনি 2 হাঁটু একটু ভাঁজ করে শুয়ে রইলেন। রাত তখন আনুমানিক 2টা কি 2:30 বাজে। কখন যে ঘুমিয়ে পড়েছেন উনি বুঝতেও পারেননি। উনি স্বপ্নের মধ্যে দেখছেন তার ভাঁজ করা 2 হাঁটু, বড় বড় লোমশ 2টা হাত আস্তে আস্তে জড়িয়ে ধরছে। এই স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি বুঝতে পারেন যে এটা আসলেই হচ্ছে। সত্যি কোন একটা লোমশ প্রাণী তার 2 হাত দিয়ে তার হাঁটু জড়িয়ে ধরেছে। উনি যখন তাকিয়েছেন উনি দেখেন এই প্রাণীটা মনে হচ্ছে সাদা, অন্ধকার রাতেও সেটা বোঝা যাচ্ছে। কাকা উনি কি করেছেন, ওনার হাঁটু দুটো ছাড়ানোর জন্য 2 হাত দিয়ে ওই হাত দুটো সরানোর যখন চেষ্টা করেছেন, উনি দেখেন যে এই হাত দুটো এতটাই নরম মনে হচ্ছে উনি তুলার উপরে হাত দিয়েছেন। আর তখনই নাকি হাত দুটো হাঁটু থেকে সরিয়ে তার মাথার দিকে আগানো শুরু করে ওই অবয়বটা। ওই প্রাণীটা তার মাথাটা ধরার চেষ্টা করছে, মনে হচ্ছে কাকার ঘাড়টা মটকে দেবে। আর কাকাও ওই হাতটা ছড়ানোর চেষ্টা করছে। এই প্রাণীটার শরীরটা এতটাই নরম ছিল, উনি যেখানে হাত দিচ্ছেন সেখানে হাত দেবে যাচ্ছে। উনি যে এটাকে আঘাত করবেন, আঘাত করেও কোনো লাভ হচ্ছে না। উনি চেষ্টা করেছেন আঘাত করার জন্য, দেখলেন যে তুলার উপর আঘাত করলে যেরকম অনুভূতি হয় ওই রকম। আর ওই জিনিসটাও ওনার মাথা খুঁজছে, হয়তোবা মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে দেবে। এরকম মিনিট খানেক চলে। এক পর্যায়ে নাকি ওই প্রাণীটা নিজ থেকেই তাকে ছেড়ে দিয়ে ওই টং ঘর থেকে লাফ দিয়ে দক্ষিণ দিকে চলে যায়। দক্ষিণ দিকে একটা পর্দা ছিল, ওটা তো তোলাই ছিল, ওই দিক দিয়ে চলে যায়। তো উনি ওই অন্ধকারে যতটুকু বুঝতে পেরেছিলেন যে লাফ দেওয়ার পর ওই জিনিসটা অদৃশ্য হয়ে গেল। তো ওই ঘেরের পাশেই ওই কাকার চাচাতো বড় ভাইয়ের বাড়ি ছিল, তার নাম ছিল আজিমউদ্দিন ফকির। কাকা তখন তার ভাইকে ডাক দেয়, যে মিয়া ভাই আমারে বাঁচাও। ওই সময় এই আজিমউদ্দিন ফকির ওনার ওয়াইফের সাথে কোনো কারণে ঘর থেকে হারিকেন নিয়ে বাইরে বের হয়েছিলেন, হয়তোবা চোরের কোনো আনাগোনা টের পেয়েছিলেন বা এরকম কিছু একটা হতে পারে। ওই সময় যখন ওনারা বের হয়েছে তখনই মূলত উনি এরকম চিৎকার দিয়ে ডেকে উঠেছেন। ওইদিকে ওই আজিমউদ্দিন ফকির আর ওনার ওয়াইফ, অর্থাৎ এই লিয়াকত ফকির কাকার ভাবি, উনি বলছেন যে ভাই কি হয়েছে, আমরা আসি, ভয় পাইও না, আসো তুমি তাড়াতাড়ি এদিকে আসো। আসলে ওই লিয়াকত কাকা এতটাই ভয় পেয়েছিলেন, উনি আর ওই টং ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছিলেন না। উনি মনে করেছেন যে ডাক দেওয়ার সাথে সাথে তারা উত্তর নিল, নিশ্চয়ই এরাও কোনো পিশাচ গোছের কিছু হবে, বের হলেই তাকে মেরে ফেলবে। তখন ওনারাই এগিয়ে আসেন হারিকেন নিয়ে। এগিয়ে আসার পর দেখেন যে এই অবস্থা, উনি গুটিসুটি হয়ে বসে আছেন, খুব ভয় পাচ্ছেন, জামা কাপড় ছিঁড়ে গেছে, একদম ভয়, একদম জড়সড় ঘেমে একাকার। তখন ওনারা ওখান থেকে বাইরে বের করে নিয়ে ওনাদের বাড়িতে নিয়ে যান, রাতটা ওখানেই ছিলেন। তবে সকাল হওয়ার পর ওনাদের জ্বর আসবে এরকম কোনো কিছু হয় নাই। উনি বুঝতে পেরেছিলেন যে এই যে রাতের বেলা ঘেরের চতুর্দিকে একটা হাঁটা দিয়েছিলেন, ঘুরে এসেছিলেন,
যেহেতু ভাদ্র মাসের অমাবস্যা, ওই সময় হয়তো কোনো জিনের চলাচলের পথে উনি বাধা হয়েছিলেন, এই জন্যই তাকে বিরক্ত করার জন্য বা তার ক্ষতি করার জন্য এই টংঘরের মধ্যে এটা চলে এসেছে। এরপর আসি তার সাথে ঘটে যাওয়া পরবর্তী ঘটনা। এই ঘটনাটা 2022 সালের দিকে ঘটেছে। কাকা একদিন চিংড়ি মাছের খাবার দিতে সন্ধ্যার দিকে ঘেরে গিয়েছেন। বলে রাখা ভালো, এই চিংড়ি মাছ কিন্তু সন্ধ্যার দিকে নাকি খাবার খায়, অন্যান্য মাছের মতো দিনের বেলা খাবার খায় না। খাবার দেওয়ার জন্য ঘেরের নির্দিষ্ট একটা পাশে কাকা জায়গা করে নিয়েছিলেন, প্রতিদিন ওখানেই খাবার দিতেন। সেদিনও খাবার দিয়ে ঘেরের চারপাশ ঘুরে খাবারের পাত্র নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। তখন একদম সন্ধ্যা হয়ে রাত নেমে এসেছে। ওই ঘেরের পাশে একটা বাগান রয়েছে যেটা মোল্লার ভিটা নামে পরিচিত। ওই বাগানটাও নাকি বেশ ভয়ঙ্কর, অনেকেই সেখানে ভয় পেয়েছে। ওই বাগানটা এই বাকাল গ্রামেরই অন্যতম একটা হন্টেড স্পট। বাগানের ওই পাশ দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে, এই চিন্তা করে কাকা ওই দিক দিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। বাগানের পাশ দিয়ে একটা সরু রাস্তা রয়েছে মানুষের চলাচলের জন্য। কাকা যখনই